স্যার এখন যে শোনা যাচ্ছে যে স্যার পেপার বেসড থেকে কম্পিউটার বেসড করে ফেলতেছে। পেপার বেসড আর কম্পিউটার বেসড এর মধ্যে মানে বেসিক পার্থক্যটা কোন জায়গায়? আচ্ছা, পেপার বেসড আর কম্পিউটার বেসড এক্সামের মধ্যে পার্থক্য শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে যে পেপার বেসডে আপনি খাতা কলমে আনসার দিবেন, আর খাতা কলম সাধারণত যেমন তারা কোশ্চেন পেপার আপনার হাতে দিয়ে দেয়। আর কম্পিউটার বেসড এক্সামে আপনাকে কম্পিউটারে বসে এক্সামটি দিতে হবে। দ্যাটস ইট, আর কোনো পার্থক্য নাই। এক্সাম প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন, এভরিথিং সবকিছু তাহলে সেম। কি ঠিক আছে, কম্পিউটার বেসটা বাসায় বসে হয়? সবকিছু না আপু, এটা হচ্ছে তাদের যে পার্টনারশিপ ভেন্যু আছে সেখানে গিয়ে দিতে হয়। হুম। তাদের এক্সাম সেন্টার আছে, ভেন্যু আছে, ওখানে গিয়ে দিতে হয়। আচ্ছা, মূলত আইএলস এর হোম বেসড একটা হচ্ছে অনলাইন এক্সাম আছে। তো এই এই অনলাইন এক্সাম যেটা যেটা বাসায় বসে দেওয়া যায়, এটা মূলত বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সুযোগ নাই। বাংলাদেশ থেকে দেওয়া যায় না, বিদেশের কিছু সিলেক্টিভ কান্ট্রি থেকে এই এক্সামটি দেওয়া যায়। আর যেখানে মূলত আইএলটিএস এর এক্সাম সেন্টার গুলো অ্যাভেলেবেল খুব বেশি না, সেখানে মূলত তারা সুযোগটা দেয়। বাংলাদেশে যেহেতু এক্সাম সেন্টার আছে পর্যাপ্ত, সো যার কারণে আমাদের জন্য এ ধরনের কোনো সুযোগ নাই, আমাদেরকে এক্সাম ভেন্যুতে গিয়ে এক্সাম দিতে হবে। জি, আমার মনে হয় আমরা শুরু করি তাহলে। নেক্সট কোনো কোশ্চেন থাকলে আমরা শেষের দিকে তো কোশ্চেন নিব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যেমন গতদিন আমাদের যেই কোশ্চেন প্যাটার্নটা নিয়ে কথা বললাম সেটা খুবই কমন। মূলত আইএলটিএস রিডিং এর জন্য এটা বলা যায় যে আসবেই। যেহেতু এই ধরনের এই টাইপের কোশ্চেন গুলো আসবেই, সো আমরা এটাকে সুন্দর করে ফোকাস করে প্রিপারেশন নিতে হবে, যাতে করে আমাদের এখানে 100% অ্যাকুরেসি আমরা করতে পারি। So, গতদিন আমরা ট্রু ফলস এবং নট গিভেন এই কোশ্চেন প্যাটার্নটা সলভ করেছিলাম। আপনারা কিছু কিছু প্যাসেজে দেখবেন ইয়েস নো নট গিভেন আছে। এই দুইটা টাইপের কোশ্চেনের ধরনের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, শুধু ট্রু এর জায়গায় ইয়েস, ফলস এর জায়গায় নো, নট গিভেন এর জায়গায় নট গিভেনই থাকবে। দ্যাটস ইট। আচ্ছা, এখন আসেন এখানে আমরা পরের যে কোশ্চেন প্যাটার্নটা আছে সেটা নিয়ে আমরা আজকের ক্লাস শুরু করি। দেখেন, কোশ্চেন নাম্বার হচ্ছে 8 to 13, মানে হচ্ছে 8 থেকে 13। আর বলা হচ্ছে কমপ্লিট দ্য টেবিল বিলো। নিচের যে কমপ্লিট টেবিলটা দেওয়া আছে এটা কমপ্লিট করতে বলা হয়েছে। অনেকগুলো কথার মধ্যে এই তিনটা ওয়ার্ড তারা খুব বোল্ড করে দিয়েছে। এই বোল্ড করে দেওয়ার পেছনে একটা রিজন আছে। কি বোল্ড করে দিয়েছে? বলা আছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি। প্যাসেজ থেকে আপনাকে যে আনসারটা খুঁজে বের করতে হবে, নিচে যে ফিল ইন দ্য ব্লাঙ্কসটা আছে, এই আনসারটা ডেফিনেটলি কয়টা ওয়ার্ডের হবে? একটা ওয়ার্ড। ক- একটা ওয়ার্ড। অর্থাৎ একটা ওয়ার্ডের বেশি আনসার এখানে কি হবে না, রাইট? জি স্যার। জি। অতএব আমরা যেই আনসারটি খুঁজবো সেটি একটা ওয়ার্ডের। এখন এইটা বোল্ড করে দেওয়ার কারণ কি? কারণ কিছু কিছু সময় তারা এরকম করে বোল্ড করে লিখে দেয় নো মোর দেন 2 ওয়ার্ডস।
অথবা নো মোর দ্যান 3 ওয়ার্ডস। যেখানে তারা নো মোর দ্যান 2 ওয়ার্ডস বলে, দ্যাট মিনস আনসারটা 2টা ওয়ার্ডেরও হইতে পারে, একটা ওয়ার্ডেরও হইতে পারে, কিন্তু কোনোভাবেই 2 এর অধিক ওয়ার্ড দিয়ে আনসার হবে না। নো মোর দ্যান 3 ওয়ার্ডস মানে হচ্ছে আনসারটি 3টে ওয়ার্ডের আনসারও হইতে পারে, আনসারের ক্ষেত্রে 2টা ওয়ার্ডও হইতে পারে, অথবা একটা ওয়ার্ডেরও হইতে পারে, কিন্তু 3টে ওয়ার্ডের বেশি আনসার হবে না। যে জায়গাগুলোতে নো মোর দ্যান 2 ওয়ার্ডস বা নো মোর দ্যান 3 ওয়ার্ডস এটা যুক্ত করে দেয়, সেখানে মূলত তারা আহ একটু কঠিন করে, ওই টাইপের কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে একটু কঠিন হয়। যার কারণে আমাদের নো মোর দ্যান 1 ওয়ার্ড বা সরি 1 ওয়ার্ড অনলি, এই জিনিসটা দেখার সাথে সাথে আমাদের খুশি হয়ে যাওয়া উচিত, কারণ আমাদের কোশ্চেনটা তুলনামূলকভাবে ইজি হয় সাধারণত এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে। আচ্ছা, আমরা কতদিন যেমন যে প্যাসেজটা পড়ছিলাম, ওই প্যাসেজটার শিরোনাম ছিল হোয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স, আমাদের কেন পোলার বিয়ারদেরকে প্রোটেক্ট করা দরকার। তো ওই প্যাসেজেরই একটা এখানে যেই ফিল ইন দ্য ব্লাঙ্কস গুলো দেওয়া হয়েছে, এই ব্লাঙ্কসটার মেইন থিমটা, অর্থাৎ এই ব্লাঙ্কসটা যেই যে প্যারাগুলা থেকে নেওয়া হয়েছে, সেই প্যারাগুলার মেইন থিমটা হচ্ছে রিজনস, কারণ সমূহ হোয়াই পোলার বিয়ার শুড বি প্রোটেক্টেড। যে রিজন, কি কি কারণে পোলার বিয়ারদেরকে আমাদের প্রোটেক্ট করা উচিত। আচ্ছা, এখন আসেন আমরা এই ধরনের কোশ্চেন গুলা কিভাবে সলভ করব। আচ্ছা, ফিল ইন দ্য ব্লাঙ্কস প্যাসেজের 1 থেকে 7, 8 বা 5 এই পর্যন্ত কোশ্চেন থাকতে পারে, অথবা এই যে শেষের দিকে যেমন 8 থেকে 13 বা 7 থেকে 13 এরকমও থাকতে পারে, অর্থাৎ শেষের দিকেও থাকতে পারে, শুরুর দিকেও থাকতে পারে। এখন আসেন, আমরা এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমাদেরকে আগে থেকে কোশ্চেন গুলার দিকে একটু ফোকাস করতে হবে, একটু খেয়াল করতে হবে যে আমাদের যে আনসার গুলো আমরা খুঁজবো সেটা কোন ধরনের আনসার। শুরুতে আমরা যেটা করতে হবে, আমাদেরকে লোকেট করতে হবে যে 8 নাম্বার কোশ্চেনটা প্যাসেজের কোন প্যারাতে আছে। এটা আমি লোকেট করাটা আরো বিস্তারিত ডিসকাশন করব। তার আগে আমরা যদি এখন একটু পড়ি, প্রথমটা 8 নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে পিপল থিঙ্ক অফ বিয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট অ্যান্ড ড্যাশ। আচ্ছা, পিপল থিঙ্ক অফ বিয়ার্স, পিপল মানুষ বিয়ারদেরকে মনে করে, অথবা বিয়ারদেরকে মনে হয় অ্যাজ আনইন্টেলিজেন্ট। আচ্ছা, আনইন্টেলিজেন্ট মানে কি? মেধাশূন্য। বোকা। হোয়াট ইজ দ্য মিনিং অফ আনইন্টেলিজেন্ট? জানেন আনইন্টেলিজেন্ট মানে? কাইন্ড অফ বোকা বলা যায়। বোকা। আমরা অনেক সময় বলি বা হচ্ছে কম বুদ্ধি সম্পন্ন নাকি, হ্যাঁ। বলদ টাইপের কিছু আর কি নাকি। আচ্ছা, তো বিয়ারদেরকে বলদ মনে করে মানুষ। এন্ড সামথিং, আমরা পার্টস অফ স্পিচের ক্ষেত্রে একটা জিনিস বলেছিলাম যে এন্ড, এটা কোন পার্টস অফ স্পিচ? কনজাংশন। কনজাংশন, গ্রেট। সাধারণত কনজাংশন এর কাজ যেমন থাকে যে কনজাংশনের আগে যদি নাউন থাকে, কনজাংশনের পরে কি থাকে? নাউনই হবে। নাউন। ওকে, গ্রেট। এখন আসেন আনইন্টেলিজেন্ট, এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, গ্রেট। তাহলে আনইন্টেলিজেন্ট হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, এন্ড আছে,
এন্ড এর পরে কোন পার্টস স্পিচ হবে, যে আনসারটা হবে সেটা কোন পার্টস স্পিচ হবে? And এর কোন পরে পার্টস স্পিচ হবে? অ্যাজেক্টিভই আসার কথা আর কি। অ্যাজেক্টিভে আসার কথা না, আসবে আর কি, ইনশাআল্লাহ। হ্যাঁ? জি, কনফিডেন্স রাখতে হবে, যেহেতু আগে অ্যাজেক্টিভ আছে পরেও অ্যাজেক্টিভই থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা অ্যাজেক্টিভ খুঁজবো। আমরা আগে শুরুতে কোশ্চেন গুলা পড়ি। এরপর বলা আছে ইন টেনোজি জু, একটা জু এর কথা বলা হচ্ছে। জু এর নাম হচ্ছে টেনোজি জু। বিয়ার হ্যাজ বিন সিন, যেখানে একটা বিয়ারকে দেখা যাচ্ছে ইউজিং আ ব্রাঞ্চ, সে একটা ব্রাঞ্চ মানে হচ্ছে এখানে ডাল বা এই জাতীয় কিছু বোঝাচ্ছে, শাখা, কাণ্ড, ব্রাঞ্চ, এরকম এরকম একটা ডালকে সে ব্যবহার করছে বা লাঠিকে ব্যবহার করছে অ্যাজ এ সামথিং, কোন একটা কিছু হিসাবে ব্যবহার করছে। অ্যাজ মানে হচ্ছে হিসাবে, যেমন হিজ রোলস অ্যাজ হিজ রোল অ্যাজ দ্য মনিটর অফ দিস ক্লাস, তার রোলটা কিসের মতো মনে হচ্ছে, মনিটরের মতো। যেমন হচ্ছে সে যেন এটা রিপ্রেজেন্টেটিভ মনিটর, বা হিজ দ্য রেসপন্সিবল পার্সন অফ দিস ক্লাস। ঠিক আছে, তো একটা বেয়ারকে দেখা যাচ্ছিল সে একটা ডালকে কিছু একটা হিসেবে ব্যবহার করছে, কি হিসেবে ব্যবহার করছে সেটা আমরা খুঁজবো। এখন দেখেন 9 নম্বর গ্যাপের আগে একটা এ আছে এবং এটা একদম লাস্ট ওয়ার্ড সেন্টেন্সের। সাধারণত গ্যাপের আগে এ থাকলে সেটা কোন পার্টস অফ স্পিচ হয়? কোন গ্যাপের আগে এ থাকলে কোন অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ আচ্ছা, গ্যাপের আগে এ থাকলে সাধারণত নাউন হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়, যেমন হি ইজ আ গুড বয়। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ কখন হয় জানেন? অ্যাডজেক্টিভ হয় যখন গ্যাপের আগে মানে এ আছে কিন্তু গ্যাপের পরেও অন্য একটা নাউন আছে, তখন অ্যাডজেক্টিভ হয়। আমার কথা বুঝছেন, আমার এই কথাটা? যেমন আমি যদি এখানে, যেমন আমি যদি হি ইজ এ গুড বয়, দেখেন হি ইজ এ, এরপরে যদি গ্যাপ দিই তাহলে গ্যাপে হবে গুড, আর শেষে একটা বয় থাকতে হবে, ওদের একটা নাউন শেষে থাকতে হবে, তাহলে গ্যাপে অ্যাডজেক্টিভ হবে। কিন্তু অ্যাজ ইউজুয়ালি আমরা ধরেই নিব কোনো গ্যাপের আগে এ আছে মানে ওই গ্যাপে একটা নাউন হবে, যদি গ্যাপের পরে অন্য কোনো ওয়ার্ড আর না থাকে। এবং সেটা কি নাউন হবে, সিঙ্গুলার নাউন নাকি প্লুরাল নাউন বলেন তো? সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউন, গ্রেট। সেটা কোন সাউন্ড যুক্ত হবে, ভাওয়েল সাউন্ড যুক্ত নাকি কনসোনেন্ট সাউন্ড যুক্ত? কনসোনেন্ট না ভাওয়েল। ভাওয়েল কেন রে? ভাওয়েল হলে অ্যান হয় না? অবশ্যই কনসোনেন্ট জি সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড কোন সাউন্ড যুক্ত? কনসোনেন্ট। এবং এটা একদম এই পুরো আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে খুব স্ট্রংলি মনে রাখতে হবে। এরপরে আসেন দিস অ্যালাউড হিম, দিস মানে ওই যে ব্রাঞ্চ, ডাল, ওই ডালটা অ্যালাউড হিম, অ্যালাউ মানে হচ্ছে তাকে সমর্থন করছিল, সাহায্য করছিল, হেল্প করছিল, হ্যাঁ, পারমিট করছিল টু নক ডাউন, নক ডাউন মানে ছাড়াতে, সাম কিছু একটা। কোন গ্যাপের আগে যদি সাম, মেনি এই ধরনের কোনো কিছু থাকে এবং এটাও দেখে একেবারে শেষের গ্যাপ, মানে এই গ্যাপটা হচ্ছে একদম শেষের ওয়ার্ড। সাধারণত এইগুলার পরে সাম, মেনি এইগুলার পরে কি হয় বলেন তো? নাউন। নাউন হবে, গ্রেট। এটা নাউন। সিঙ্গুলার নাউন হবে নাকি প্লুরাল নাউন হবে বলেন তো? প্লুরাল। গ্রেট, প্লুরাল অথবা আনকাউন্টেবল, মনে রাখবেন, প্লুরাল অথবা আনকাউন্টেবল। আচ্ছা, এখন প্লুরাল এবং আনকাউন্টেবল কখন হয়? ধরেন কোন গ্যাপের আগে নাউন বসবে,
আমরা বুঝতেছি যে এখানে একটা নাউন লাগবে, কিন্তু সেই গ্যাপের আগে এ বা এন নাই, তাহলে ধরেই নিবেন সেটি, অর্থাৎ ওই গ্যাপে একটা প্লুরাল অথবা আনকাউন্টেবল নাউন হবে। লিখে রাখবেন এই ট্রিক্সটা, একদম স্ট্রংলি নোট রাখবেন। কোনো গ্যাপের আগে যদি এ বা এন থাকে আর ওই গ্যাপে যদি আমাদের একটা নাউন বসাতে হয়, তাহলে অবশ্যই সেটা সিঙ্গুলার নাউন হবে। কিন্তু কোনো গ্যাপের আগে যদি এ বা এন না থাকে, কিন্তু সেই গ্যাপে আমাদের একটা নাউন বসাতে হয়, তাহলে সেটা অবশ্যই প্লুরাল অথবা আনকাউন্টেবল নাউন হবে। তাহলে 10 নম্বরের গ্যাপে প্রথমত একটা নাউন হবে, দ্বিতীয়ত সেটা প্লুরাল অথবা আনকাউন্টেবল নাউন। গ্যাপে নাউন এরপর বসাতে হবে, এটা কেমন বুঝবো? জি ভাইয়া, গ্যাপের মধ্যে নাউন বসাতে হবে, এটা কিভাবে বুঝবো এ বা এন ছাড়া? আমি এই যে মাত্রই বললাম যে কোথাও কোনো গ্যাপের আগে যদি আপনি দেখেন আম আছে বা মেনি আছে, এগুলোর পরেও একটা নাউন হয়। আর আমি এগুলোতে ওইভাবে বলে দিচ্ছি যে কোথায় কোথায় নাউন হবে। যেমন 8 নাম্বারটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, তাই না? জি, এটা আপনাকে এই যে পার্টস অফ স্পিচ এর লোকেশন অনুযায়ী মূলত আপনাকে বুঝতে হবে। এই জন্য আমরা ফার্স্ট ক্লাসটা পার্টস অফ স্পিচ এর উপরে নিয়েছিলাম, ঠিক আছে, যাতে করে আপনি আইডেন্টিফাইটা করতে পারেন যে আসলে এখানে কোন পার্টস অফ স্পিচ হবে। এরপরে আসেন ওয়াইল্ড পোলার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটার মানে স্পেসিফিক কোনো রুলস নাই, কিন্তু আমি যে আপনাদেরকে যে টেকনিক গুলা বলছি, ইটস নট লাইক যে এটা 100% কাজে আসবে। মনে রাখতে হবে, পৃথিবীর কোনো আইএলটিএস ট্রেনার আইএলটিএস এর বিষয়ে আপনাকে 100% কোনো ট্রিক্স দিতে পারবে না। এটা মূলত আমরা দীর্ঘদিন ধরে এটা প্র্যাকটিস করে, রিসার্চ করে, কেমব্রিজ বইগুলা থেকে আমরা যখন জেনে জেনে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা যেভাবে করে তারা আনসার গুলো দিয়েছে বা তারা এখানে নিয়ে আসছে, সেই টেকনিক গুলোই আপনাদের সাথে আমরা শেয়ার করি। দ্যাটস ওয়াই আপনাদের যদি কখনো দেখেন যে একটা কোশ্চেন বা দুইটা এদিক ওদিক হয়েছে বা এই টেকনিকের একটু ওদিক ওদিক হয়েছে, এটা নিয়ে খুব বেশি কি করা যাবে না, বেশি চিন্তিত হ- হওয়া যাবে না। ওইটা আসতেই পারে, আমরা জানি না যে এটা আইএলটিএস কিভাবে দিবে আপনার কোশ্চেনটা। তবে তাদের একটা নেচার, যেটা সেই নেচারটা আমরা আপনাদের সাথে শেয়ার করি। এরপর আসেন ওয়াইল্ড পোলার বিয়ার ওয়ার্কড আউট। ওয়ার্কআউট মানে কি? হাঁটাহাঁটি করা। একটা ওয়াইল্ড মানে বন্য পোলার বিয়ার, সে ওয়ার্কআউট মানে হাঁটাহাঁটি করছিল, মেথড অফ রিচিং আ প্ল্যাটফর্ম। এবং এই হাঁটাহাঁটি করে সে মূলত একটা প্ল্যাটফর্মের কাছে পৌঁছাতে চাচ্ছিল, হোয়ার আ ড্যাশ ওয়াজ লোকেটেড। দেখেন, হোয়ার এ ড্যাশ ওয়াজ লোকেটেড, তাহলে হোয়ার এ আছে, গ্যাপের আগে একটা এ আছে, এই গ্যাপে কোন পার্টস অফ স্পিচ হবে? আনসারটা নাউন। নাউন হবে। আমরা একটা সিঙ্গুলার নাউন নাউন। এবং সিঙ্গুলার নাউন, এবং সেটা কনসোনেন্ট সাউন্ড যুক্ত। এখন তারা কিন্তু এই লোকেটেড শব্দটা সরাসরি কোথাও নাও বলতে পারে, তারা কিন্তু এই মেথড শব্দটা কোথাও নাও বলতে পারে। এইটার এই ওয়ার্ড গুলার বা যেটা ইম্পর্টেন্ট ওয়ার্ড একটা সেন্টেন্সের, এগুলাকে তারা প্যারাফ্রেজিং করতে পারে। প্যারাফ্রেজিং মিন্স কি? এটা অন্য কোনো সিনোনিমাস, অন্য কোনো ওয়েতে এই লোকেটেড শব্দটা বুঝাইতে পারে। আমরা এটা প্যাসেজ যখন খুঁজবো তখন আরো বিস্তারিত ক্লিয়ার হতে পারবে ইনশাআল্লাহ। পোলার বিয়ার হ্যাভ ডিসপ্লেইড বিহেভিয়ার। পোলার বিয়ারকে দেখা যাচ্ছিল সে কি করছে, বিহেভিয়ার, তার বিহেভিয়ারটা শো করছে, ডিসপ্লে করছে, সাস এস কনসিয়াস ম্যানিপুলেশন অফ অবজেক্টস। তার আশপাশের যা কিছু ছিল পরিস্থিতিটাকে সে ম্যানিপুলেট করছিল, নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য। এন্ড অ্যাক্টিভিটি, তার যে এই যে অ্যাক্টিভিটি, তার বিহেভিয়ার, তার মুভমেন্ট, হ্যাঁ, চলাফেরা, এটাকে, এই অ্যাক্টিভিটিটা সিমিলার টু এ কিছু একটা, মানে সিমিলার মানে কি? একই রকম, টু এ সামথিং, অর্থাৎ কোন একটা কিছুর মতো এটা দেখা যাচ্ছিল, তার বিহেভিয়ার, হাঁটা চলা, মুভমেন্ট, এটা ওটা। আর এইগুলাকে কোন একটা কিছুর সাথে তুলনা করা হচ্ছে যে এইটা, তার এই বিহেভিয়ারটা, তার হাঁটা চলাটা, এটা কিসের মতো দেখা যাচ্ছিল, সে কিসের মতো। অর্থাৎ এখানে গ্যাপের আগে একটা এ আছে,
অবশ্যই এখানে একটা নাউন হবে আনসার, সেই কিটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, সিঙ্গুলার নাউন হবে। আচ্ছা, এরপরে আসেন, বিয়ার্স মে অলসো ডিসপ্লে ইমোশনস। বিয়ারকে দেখা যায়, প্রায় কি দেখা যায়, ডিসপ্লে করতে দেখা যায়, ইমোশনকে দেখানো, ইমোশন, তার ফিলিংস, এটা শো করতে দেখা যায়। ফর এক্সাম্পল, দে মে মেক মুভমেন্টস সাজেস্টিং। আচ্ছা, তাদেরকে প্রায় দেখা যায়, তাকে প্রায় দেখা যায় কি, মেক মুভমেন্ট সাজেস্টিং। সাজেস্টিং মানে কি জানেন? মানে ফুটে ওঠা। সাজেস্টিং মানে কি, তার মুভমেন্টটা ফুটে ওঠে, মুভমেন্টের মধ্যে ফুটে ওঠে, কি ফুটে ওঠে, কিছু একটা। সাজেস্টিং কোন পার্টস অফ স্পিচ জানেন? আচ্ছা, সাজেস্টিংটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। সাজেস্টিংটা কি? অ্যাজেক্টিভ। আমরা জানি, দেখেন এখানে কিন্তু এ বা এন নাই, সাম মেনি নাই, কোনো কিছুই নাই, কিন্তু একটা অ্যাজেক্টিভ আছে গ্যাপের আগে। সাধারণত গ্যাপের আগে অ্যাজেক্টিভ থাকলে তারপরে গ্যাপে একটা কি হয়, অ্যাডভার্ব। নাউন হয়। সাধারণত না, সাধারণত, এটা কিন্তু 100% ক্ষেত্রে হয়, ইটস নট লাইক। আমি কিন্তু আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমি বলেছি সাধারণত মানে কিন্তু 100% না, ঠিক আছে? সো অ্যাডভার্বও হইতে পারে, মাঝে মাঝে অ্যাডভার্বও হইতে পারে অ্যাডজেক্টিভের পরে, ঠিক আছে? সো এখানে হচ্ছে একটা, আমরা ধরে নিচ্ছি নাউন হবে, উই ডোন্ট নো কি হবে, আমরা প্যাসেজ করলে আর ক্লিয়ার হবে। আচ্ছা, এই যে তার ফুটে ওঠে, তার মুভমেন্টের মধ্যে কিছু একটা ফুটে ওঠে, কি ফুটে ওঠে, কিছু একটা। ইফ ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন হান্টিং, যখন সে হান্টিং করতে, শিকার করতে ডিসঅ্যাপয়েন্ট হয়, হতাশ হয়, ব্যর্থ হয়, ফেইলিয়ার হয়, তখন তার এক্সপ্রেশনের মধ্যে, মুভমেন্টের মধ্যে কিছু একটা ফুটে ওঠে। কি ফুটে ওঠে আমরা এটা খুঁজবো। দে মে ফ্রম রিলেশনশিপ উইথ আদার স্পিসিস। আচ্ছা, তারা অন্যান্য জীবজন্তুদের সাথে সম্পর্ক তৈরি করে। আচ্ছা, এখন আমরা শুরুতে খুঁজবো হচ্ছে 8 নম্বর কোশ্চেনটা, তাই না? 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে, পিপল থিঙ্ক অফ বিয়ার্স এজ আনইন্টেলিজেন্ট অ্যান্ড কিছু একটা। তো আনইন্টেলিজেন্ট যেহেতু আমরা বলেছি অ্যাডজেক্টিভ, তো গ্যাপেও একটা অ্যাডজেক্টিভ হবে। So আমরা শুরুতেই খুঁজবো পিপল থিঙ্ক অফ বিয়ার্স এজ আনইন্টেলিজেন্ট। এখন আমরা গতদিন যে প্যাসেজটা পড়েছিলাম, সেই প্যাসেজের কি পুরা প্যাসেজ পড়বো, আর কোথা থেকে পড়বো বলেন তো? কোথা থেকে আমরা পড়বো 8 নম্বর কোশ্চেনটা খোঁজার জন্য? 7 নম্বরের পরের থেকে। গ্রেট। অর্থাৎ 7 নম্বর যেখান থেকে শেষ হয়েছে, 1 নম্বর কোশ্চেনটা আমরা ঠিক পরের থেকেই খুঁজবো। যেমন এই যে দেখেন, আমরা মনে আছে না গতকাল যে যে তাদের এই যে মেকানিজমটা, বোন রিমডেলিং, এই মেকানিজমটা মানুষ, এই যে বেড রিডেন হিউম্যানস, অ্যাস্ট্রোনটস এন্ড পটেনশিয়াল, তারাও বেনিফিট পাইতে পারে, তাই না? এখানে শেষ করছিলাম তো, মনে আছে না? জি। এরপরে আমরা পড়তে থাকি, দ্য মেডিকেল বেনিফিটস অফ পোলার বিয়ার ফর হিউম্যানিটি সার্টেনলি হ্যাভ দেয়ার ইম্পর্টেন্স। তাহলে আমরা মূলত খুঁজবো কি, যে এই যে পোলার বিয়ারের কি জিনিস, পিপল থিঙ্ক অফ বিয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট, তাহলে ইন্টেলিজেন্ট শব্দ বা আনইন্টেলিজেন্ট শব্দটা তো ইম্পর্টেন্ট, রাইট? ওকে, আমরা এটা একটু পড়তে থাকি। Importance in conservation effort, but this should not be only factors taken into consideration. We tend to want to protect animals. আমরা এই মূলত তিনটা চাই কি, অ্যানিমালদেরকে কি করতে চাই, প্রোটেক্ট করতে চাই। উই থিঙ্ক, আমরা মনে করি, আর ইন্টেলিজেন্ট এন্ড পজেস ইমোশনস। দেখেন ইন্টেলিজেন্ট আসছে, কিন্তু আমাদের লাগবে কি, আনইন্টেলিজেন্ট। আনইন্টেলিজেন্ট। সাস অ্যাজ এলিফ্যান্টস এন্ড প্রিমেটস। দেখেন এলিফ্যান্টস কে ইন্টেলিজেন্ট বলা হচ্ছে, তাই না? এবং এলিফ্যান্টস এর মধ্যে ইমোশন কাজ করে, এরকম কিছু বোঝানো হচ্ছে। এলিফ্যান্টস কে দেখেন, সাসাস দিয়ে উদাহরণ দিয়ে এলিফ্যান্টস এর কথা বলছে, কিন্তু আমরা খুঁজবো কি, বিয়ার।
বিয়ার্স অন দ্য আদার হ্যান্ড, দেখেন অন্যদিকে বিয়াররা বা বিয়ারদেরকে সিম টু বি পারসিভড মানে কি, বিয়ারদেরকে মনে করা হয়, পারসিভড মানে কি, মনে করা হয়, অ্যাজ স্টুপিড, কি মনে করা হয়, স্টুপিড মনে করা হয়। আচ্ছা, স্টুপিড মানে কি, বুদ্ধিহীন। বুদ্ধিহীন, বলদ নাকি, আনইন্টেলিজেন্ট হয়, কাছাকাছি। হয়। কাছাকাছি হয়। আনইন্টেলিজেন্ট, হ্যাঁ, এন্ড এবং ইন মেনি কেসেস ভায়োলেন্ট। আচ্ছা, স্টুপিড মানে হচ্ছে আনইন্টেলিজেন্ট, এখানে স্টুপিড মানে কি, আনইন্টেলিজেন্ট। এখন কথা হচ্ছে যে ভাইয়া ওইখানে তো ছিল আনইন্টেলিজেন্ট, আপনি স্টুপিড কে আনইন্টেলিজেন্ট বানাইলেন কেমনে? আইএলস এর খুব কমন একটা নেচার হচ্ছে তারা হুবহু ওয়ার্ডটা প্যাসেজে দিবে না, এটা সাধারণত কাছাকাছি বা সিনোনিমাস একটা ওয়ার্ড এখানে ব্যবহার করে সে ওইটা মিন করবে। আচ্ছা, তাহলে স্টুপিড মানে যদি আমরা আনইন্টেলিজেন্ট ধরি, দেখেন এরপরে এন্ড কনজাংশন আছে না, এরপর জি আমাদের স্যার। একটা অ্যাডজেক্টিভ লাগবে, ইন মেনি কেসেস ভায়োলেন্ট। এর মধ্যে একদম রিয়েল অ্যাডজেক্টিভ কোনটা? ভায়োলেন্ট। ভায়োলেন্ট, রাইট। এইবার আসেন, আমি এখানে একটু বসাই দেখি হয় কিনা। People think of bears as unintelligent and in many ভায়োলেন্ট। cases violent ছিল না? জি স্যার। জি স্যার। জি। in many cases violent আমরা এই পুরোটা দিতে পারলাম না কেন? শুধু violent আমরা বলতেছি কেন, শুধু violent? শুধু কারণ এন্ড অ্যাডজেক্টিভ এর আগে ব্যবহার কারণ শুধুমাত্র করতে এখানে হবে। একটা অ্যাডজেক্টিভ আছে, তো এন্ড এর কনজাংশন আছে পরেও এবং শুধুমাত্র পরে শুধু অ্যাডজেক্টিভটাই আসবে। অ্যাডজেক্টিভ একটা বলছে। গ্রেট। প্রথম কথা হইতেছে আমাদের এখানে ওয়ান ওয়ার্ড লাগবে, কয়টা ওয়ার্ড? ওয়ান ওয়ার্ড। একটা একটা ওয়ার্ড, ওয়ার্ড। একটা ওয়ার্ড। এখন এই একটা ওয়ার্ড যেহেতু লাগবে, সেহেতু এন্ড এর আগে যেহেতু আনইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে আমরা শুধু অ্যাডজেক্টিভ নিব একটা, তাই না? সুতরাং জি স্যার। মেনি কেসেস ভায়োলেন্ট, এই ইন মেনি কেসেস এগুলা কোনোটাই আমাদের এখানের সাথে যাচ্ছে না, সুতরাং আমরা শুধু ভায়োলেন্টটাকে এখানে নিয়ে আমরা আনসার হিসেবে অ্যাকসেপ্ট করছি। সুতরাং আটের পাশে আপনি শুধু ভায়োলেন্ট এটা লিখে দিলে আনসারটি হয়ে যাবে। এরপর আসেন ইন টেনোজি জু। টেনোজি জুতে কিছু ফাংশনের কথা বলছে, তাদের কিছু কার্যক্রমের কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন টেনোজি জুতে বিয়ার হ্যাজ বিন সিন, একটা বিয়ারকে দেখা যাচ্ছিল ইউজিং এ ব্রাঞ্চ, একটা ডালকে ব্যবহার করতে, অ্যাজ এ সামথিং, কি হিসেবে ব্যবহার করছিল ডালটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে, একটা নাউন। তাহলে আমাদের মূলত বেয়ারকে দেখা যাচ্ছিল একটা ডাল ব্যবহার করতেছে এবং সে কি হিসেবে ব্যবহার করতেছে আমরা সেটা খুঁজবো। আচ্ছা, এখন আমি যদি মনে করেন যে মেইন এক্সাম হলে থাকতাম, তাহলে আমি এই ভায়োলেন্টের পরের এই একটা লাইন পড়ে আমার সময় নষ্ট করতাম না। যেহেতু টেনোজি জু সরাসরি এটা ওইখানে আছে কোশ্চেনে, আবার এখানেও প্যাসেজে আছে, সুতরাং আমি সরাসরি টেনোজি জুতে চলে আসতাম। কি বলতাম? মেল বেয়ার কল্ড গোগো ইন টেনোজি জু, একটা মেল বেয়ার যার নাম হচ্ছে গোগো ইন টেনোজি জু, টেনোজি জুতে মূলত যে থাকে বা আছে, ওসাকা, এই জুটা কোথায় অবস্থিত? ওসাকাতে। হ্যাজ বিন, হ্যাজ ইভেন বিন অবজার্ভড, তাকে দেখা যাচ্ছিল, হ্যাজ বিন সিন ছিল ওইখানে, আর হ্যাজ ইভেন বিন অবজার্ভ, দেখেন তো হ্যাজ বিন সিন আর হ্যাজ ইভেন বিন অবজার্ভ, এটা কি কাছাকাছি যাচ্ছে না? জি স্যার, কাছাকাছি। স্যার, কাছাকাছি। অর্থাৎ হ্যাঁ, এটাকে তারা প্যারাফ্রেজ করছে, হ্যাজ বিন সিন না বলে হ্যাজ ইভেন বিন অবজার্ভ বলা হচ্ছে। মেকিং ইউজ অফ এ টুল টু ম্যানিপুলেট হিজ এনভায়রনমেন্ট, ইউজ অফ এ টুল, একটা টুল হিসেবে ব্যবহার করছিল টু ম্যানিপুলেট হিজ এনভায়রনমেন্ট, তার আশপাশের এনভায়রনমেন্টটাকে ম্যানিপুলেট করার জন্য।
দ্য বিয়ার ইউজড এ ট্রি ব্রাঞ্চ, এবং সে এটা কি ব্যবহার করছিল? একটা গাছের ডাল। এখন দেখেন তো এটা কি বোঝা যায়, কিছু আসে? এই যে কোশ্চেনের ক্ষেত্রে কি দেখি, আর টিনটিয়ানো যে আ বিয়ার হ্যাজ বিন সিন ইউজিং আ ব্রাঞ্চ অ্যাজ এ, কি হিসেবে ব্যবহার করছিল? টুলস। হ্যাঁ, টুল। গ্রেট, টুল। টুল টুল এখন কথা হচ্ছে যে আপনি একটু পড়েন তো, এই যে এই লাইন, এই যে লাইনের শুরু থেকে ওসাকা হ্যাজ বিন ইভেন অবজার্ভড, এটা তো আমি বুঝলাম যে এটা তারা হুবহু ওইখান থেকে হ্যাজ বিন সিন এটাকে প্যারাফ্রেজ করছে। মেকিং ইউজ অফ এ টুল টু ম্যানিপুলেট এনভায়রনমেন্ট, এর মধ্যে নাউন কোনটা কোনটা একটু বলেন তো? কোনটা কোনটা নাউন? এনভায়রনমেন্ট, গ্রেট। আরেকটা? টুল। টুল। টুল এনভায়রনমেন্ট আর টুল। আচ্ছা, টুল। আমরা ওইখানে এনভায়রনমেন্ট এটা আনসার দিতে পারলাম না কেন? অর্থের সাথে মিলবে না তো। অর্থের সাথে আমি ধরেন যে আমি অর্থ বিষয়টা মাথায় নিচ্ছি না। আমি এর আগে একটু আগে আপনাদেরকে বললাম যে কোন গ্যাপের আগে এ থাকা মানে হচ্ছে এই এর পরে একটা কনসোনেন্ট সাউন্ড যুক্ত নাউন লাগবে, তাই না? মনে আছে? হ্যাঁ, জি স্যার। জি মনে আছে স্যার। এনভায়রনমেন্ট কি কনসোনেন্ট সাউন্ড যুক্ত নাউন নাকি ভাওয়েল সাউন্ড যুক্ত নাউন? ভাওয়েল সাউন্ড যুক্ত। বাউল এনভায়রনমেন্ট সংযুক্ত। হবে না, কারণ আপনি মিনিং কিচ্ছু জানেন না। আমাদের পক্ষে তো আসলে পুরা মিনিং বা পুরা প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানা কি আসলেই পসিবল? পসিবল না। না। আচ্ছা, যার কারণে আমাদেরকে এই টেকনিক গুলো ফলো করতে হবে। যেহেতু এখানে আমার একটা কনসোনেন্ট সাউন্ড যুক্ত নাউন লাগবে, আর ওই সেন্টেন্সে আমি যখন লোকেট করতে পারবো আনসারটা এই সেন্টেন্সে আছে, তখন আমি ওই সেন্টেন্সের নাউন কয়টা এটা খুঁজে বের করবো। তাহলে নাউন আছে দুইটা, একটা হচ্ছে টুল আর একটা এনভায়রনমেন্ট। তাহলে আমি যদি একটু জাস্ট টেকনিক অবলম্বন করি তাহলে আনসারটা বেরোয় যায় কিনা? আনসার কোনটা হবে? টুল। টুল নাকি এনভায়রনমেন্ট? হবে। টুল অবশ্যই টুল। হবে। টুল। ওকে, এইবার আসেন। গ্রেট। এখন আসেন দিস অ্যালাউড হিম। দিস মানে হচ্ছে ওই যে গাছের ডালটা যেটা সে টুল হিসেবে ব্যবহার করছিল, দিস অ্যালাউড হিম ওইটা তাকে হেল্প করছিল, অ্যালাউ করছিল, সমর্থন করছিল, সহযোগিতা করছিল টু নক ডাউন, মানে ছাড়াতে, নামাতে, ছাড়া মানে খুলতে, সাম কিছু একটা। অর্থাৎ সে ওই ডাল দিয়ে কিছু একটা সে ছাড়াইতেছিল, খুলতেছিল বা নিচে নামাচ্ছিল। তাহলে আমরা একটু পড়ি, দেখি পরের প্যাসেজে চলে আসি। মিট সম্ভবত। মিট The হবে। bear used a tree branch on multiple occasions. সেই গাছের ডালটা মাল্টিপল অকেশনস মানে কি নানা ধরনের কাজে ব্যবহার করছিল। আমাদের একটা হচ্ছে টু ডিসলস মানে কি আলাদা করা, ছাড়ানো, নামানো। a piece of meat hang out of his wrist, যেটা তার থেকে উপরে ঝোলানো ছিল, সেখানে এক টুকরো মাংস সেটাকে কি করছিল? নামার ছাড়াতে চেষ্টা করছি। চেষ্টা করছিল, এটা দিয়ে নামানোর জন্য চেষ্টা করছিল, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে আনসারটা তো এই লাইনে আছে, বোঝা যাচ্ছে যে এই লাইনে আনসারটা আছে। জি। আচ্ছা, এখন আসেন দা বেয়ার। আচ্ছা, বেয়ার তো হচ্ছে না, ইউজড এটা একটা ভার্ব। এখানে ট্রি, তাই না? ট্রি ব্রাঞ্চ। আচ্ছা, একটা হচ্ছে যে আমাদের এখানে ট্রি ব্রাঞ্চ, এটা একটা ট্রি হচ্ছে একটা নাউন। অন মাল্টিপল অকেশনস টু ডিসলজ আ পিস অফ মিট হ্যাং আউট অফ হিজ রিস। আচ্ছা দেখেন, অকেশনস, তাই না? অকেশনস একটা কি নাউন না? নাউন। আর একটা হচ্ছে মিটও একটা নাউন। এর বাইরে তার কোনো নাউন নেই, আছে আর কোনো নাউন না। নাই। এখন অকেশনসটা কেন হবে না আমাদের এই গ্যাপে? হুম, ভাওয়েল এখানে সাউন্ড। একটা নাউন বসবে।
আচ্ছা, চাইতেছে এই জন্য। ওকে। প্লুরাল নাউন বসার কথা ছিল নাকি? আচ্ছা আচ্ছা, এখন আসেন, সাধারণত আমরা জানি দিস অ্যালাউড হিম টু নক ডাউন সাম। এই এইটা সেন্টেন্সটাকে যদি আপনি একটু মিনিং করেন, দিস অ্যালাউড হিম অর্থাৎ এই ডালটা তাকে সাহায্য করছিল টু নক ডাউন সাম, কিছু একটা ছাড়াতে তাকে হেল্প করছিল। এখন কি ছাড়াচ্ছিল এটা দিয়ে? যেটা তার উপরে ঝুলানো ছিল, এরকম কিছুই তো নাকি? আমি যখন দেখতেছি আমার ট্রিক্সে কাজ হচ্ছে না, তখন আমরা এটা একটু মিনিংটাকে খুঁজে বের করার চেষ্টা করব। দেখেন কি ছাড়াচ্ছিল এটা দিয়ে? অকেশন কি ছাড়ানো না, যায়? না, অকেশন তো ছাড়ানো যায় না। না, মিট, যেটা হ্যাং আউট, ওই যে হ্যাং আউট অফ হিজ রিস্ট, যেটা তার উপরে ঝোলানো ছিল সেটা ছাড়ানোর চেষ্টা করছিল, তো ডেফিনেটলি মিট। এটা হচ্ছে এখানে আনসারটা মিট কি? হবে। হ্যাঁ, আনসারটা কি? মিট। মিট। মিটটা হচ্ছে আনকাউন্টেবল নাউন না? হুম, হ্যাঁ, জি, আনকাউন্টেবল মিট নাউন, আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন। মিট হচ্ছে এখানে আনসার। ওকে, সো আমরা 10 নাম্বারটা বুঝলাম। 11 নাম্বার আসে। একটা ওয়াইল্ড পোলার বিয়ার, সে হাঁটাহাঁটি করছিল। ওয়ার্কআউট মানে কি? হাঁটাহাঁটি করা। ঠিক করা। A method of reaching a platform where a dash was located. যেখানে কোনো একটা কিছু বা কেউ একজন কিছু অবস্থান করছিল, সেখানে পৌঁছানোর চেষ্টা করছিল হাঁটাহাঁটি করে। আমরা একটু পড়ি। দেখেন, প্রবলেম সলভিং অ্যাবিলিটি has also been witnessed in the polar bears. আচ্ছা, although not as obviously as with Gogo, a calculated move. Calculated move মানে কি? তো হিসাব করে, হিসাব নিকাশ হ্যাঁ, হিসাব হিসাব নিকাশ করে নিকাশ চলা। করে চলা, তাই না? আচ্ছা, by a male bear involve running and jumping. এবং সে কি করছিল? মানে দৌড়াদৌড়ি করছিল, লাফালাফিও করছিল। On to barrels, কিসের উপর দিয়ে? ব্যারেলের উপর দিয়ে। In an attempt to get a photographer standing on a platform 4 meters high. কোথায়? যেখানে একজন ফটোগ্রাফার স্ট্যান্ডিং দাঁড়িয়ে ছিল 4 মিটার উঁচু একটা প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মে সেখানে সে পৌঁছানোর জন্য লাফালাফি ঝাপাঝাপি করছিল, তাই না? তাহলে কি এই লাইনটাতে আনসার আছে? কি মনে হচ্ছে, মিলে কিনা আমাদের ওই গ্যাপের সাথে? দেখেন তো, এই যে গ্যাপটা আবার একটু প্ল্যাটফর্ম, a wild polar bear worked out a method of reaching a platform where a dash was located. মানে প্রথমত আমরা আনসার আনসারটা যে এই প্যারায় আছে কিনা ফটোগ্রাফার, এটা বুঝতে পারছি না। এই ফটোগ্রাফার Yes, sir, মিলছে। সেটা আমি বলবো না, আগে আমাকে হেল্প করেন। সেটা হচ্ছে যে এই লাইনে আছে কিনা আনসারটা। জি স্যার, হ্যাঁ আছে। আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের খুঁজে বের করতে হবে যে একটা নাউন, সিঙ্গুলার নাউন। তাহলে ডেফিনেটলি আনসারটা ফটোগ্রাফার। হ্যাঁ, আপনারা যেটা বলছেন কারেক্ট বলেছেন, আই অ্যাপ্রিসিয়েট ইউ। এখন আসেন, আমরা ফটোগ্রাফারটা আরো শিওর কিভাবে হবে। দেখেন, ক্যালকুলেটেড মুভ বাই এ মেল বিয়ার ইনভলভ রানিং এন্ড জাম্পিং অনটু ব্যারেলস। এই এতটুকু যা পড়লাম, ব্যারেল ছাড়া আর কোনো নাউন আছে? না, এরপরে ইন অ্যান অ্যাটেম্পট, এরপরে হচ্ছে একটা নাউন আছে অ্যাটেম্পট, ঠিক আছে? অ্যাটেম্পট কিন্তু ভার্ব হয়, এখানে কিন্তু নাউন। আচ্ছা, টু গেট আ ফটোগ্রাফার স্ট্যান্ডিং অন আ প্ল্যাটফর্ম ফর 4 মিটার হাই। দেখেন, ফটোগ্রাফার, প্ল্যাটফর্ম, অ্যাটেম্পট আর ব্যারেলস, এই 4টা নাউন আছে না পুরো সেন্টেন্সে? আর কোনো নাউন আছে? না স্যার, এখন আসেন, ব্যারেলস এটা নাউন হিসেবে হবে না কেন এখানে? এটা আমরা প্লুরাল। নিতে পারছি না কেন? এটা প্লুরাল। এটা তো প্লুরাল। গ্রেট, আমাদের লাগবে একটা সিঙ্গুলার নাউন। অ্যাটেম্পট এটা নিতে পারছি না কেন? এটা ভালো সাউন্ড তাই। ভাওয়েল সাউন্ড, গ্রেট। এরপরে আসেন, প্ল্যাটফর্ম এটা নিতে পারছি না কেন? এটা অর্থের সাথে মিলতেছে না। না, এখানে আছে, কোশ্চেন অলরেডি কি আছে? কোশ্চেনে অলরেডি প্ল্যাটফর্ম দেওয়া প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্ম শব্দটা আছে না এখানে কোশ্চেনে?
আছে। জি স্যার। একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে মনে রাখবেন, কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড আইএলটিএস পরীক্ষার যে কোনো কোশ্চেনে একটা ওয়ার্ড আছে, কোনোভাবেই ওই ওয়ার্ডটা অন্য কোনো আনসার হিসেবে হবে না। আমার কথা বুঝছেন? অর্থাৎ কোন একটা ওয়ার্ড যদি আপনি এইরকম, এই যে গ্যাপ হোক বা ট্রু হোক, যে কোনো জায়গায় আপনি যদি দেখেন, সেই ওয়ার্ডটা অ্যাটলিস্ট কোনো গ্যাপে বা এরকম জায়গায় আনসার হবে না। আমার এই কথাটা বুঝছেন? জি, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। তাহলে প্ল্যাটফর্মটাও আমরা নিতে পারছি না, শুধু বাকি থাকে ফটোগ্রাফার। এখানে আসছে ওয়াজ লোকেটেড, আর ওখানে কি ছিল? ফটোগ্রাফার দিয়ে স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং ছিল না? মনে আছে না? দেখেন তো, স্ট্যান্ডিং ছিল? জি ওয়াজ এই যে, স্ট্যান্ডিং ছিল। হ্যাঁ, ফটোগ্রাফার স্ট্যান্ডিং অন আ প্ল্যাটফর্ম 4 মিটার্স। স্ট্যান্ডিং মানে কি? অবস্থান করা না? দাঁড়িয়ে থাকা। জি লোকেটেড এটাকে প্যারাফ্রেজ করে না? লোকেটেডটা এটা দিয়ে প্যারাফ্রেজ করে কিনা? প্যারাফ্রেজ করে। জি জি স্যার। করে। Okay. Next আসেন, polar bear have displayed behaviors such as conscious manipulation of objects and activities similar to something. So তার activities, তার manipulation, তার আশপাশের যে সকল মুভমেন্টটা, এটা কিসের মতো মনে হচ্ছিল সেটা আমরা একটু খুঁজি। তাহলে আমরা যেহেতু লাস্ট হচ্ছে এখানে শেষ করেছি, এই যে 4 মিটার সাই, এটা পরের প্যারা থেকে পড়া শুরু করেন। In other studies, such as only by Allison Ames in 2008, polar bear showed deliberate and focused manipulation. দেখেন manipulation শব্দটা আসছে না অলরেডি? For example, Ames observed bears putting objects in piles and then knocking them over in what appeared. এই যে কি বলছিল, objects in piles and then knocking them, আশপাশে যারা ছিল তাদেরকে নক দিচ্ছিল, একটু কাটাকাটি করতেছিল আর কি, তার এই মুভমেন্টটা মনে হচ্ছিল সে ওদের সাথে যোগ করতেছে, ইয়ার্কি করতেছে। and them over in what appeared, এবং এই পুরো জিনিসটা মনে হচ্ছিল টু বি আ, কিসের মতো মনে হচ্ছিল এটা? গেম গেম। গেম গেম। তাহলে এখন আনসারটা একটু আমরা দেখি কি বলতেছে। দেখেন মিলেন তো। Polar bears have displayed behaviors such as conscious manipulation of objects and activity similar to a গেম হবে। game. ওইখানে ছিল appeared, তাই না? কিসের মতো মনে হচ্ছিল, আর এখানে হচ্ছে সিমিলার, মানে মনে হয় একই রকম, টু আ গেম, খেলার মতো আর কি। তাহলে আনসার কি হবে? গেম। গেম ছাড়া কিন্তু ওইখানে আর গেম। অন্য কোনো কনফিউজিং কোনো আনসার নাই, রাইট? জি স্যার। আচ্ছা, এরপরে আসি আমরা 13 নম্বর কোশ্চেন। দে মে মেক মুভমেন্টস, তার এই মুভমেন্টটা সাজেস্টিং, এটা প্রকাশিত হচ্ছিল, তাদের মুভমেন্টে কি প্রকাশিত হয়? ইফ ডিসঅ্যাপয়েন্টেড when হান্টিং, সে যখন হান্টিং করতে ডিসঅ্যাপয়েন্ট হয়, তখন তার চেহারার মধ্যে কিছু একটা ফুটে ওঠে। কি ফুটে ওঠে সেটা আমরা খুঁজে বের করি। তাহলে আমরা দেখেন আগের আনসারটা এখানে পেয়েছি। The study demonstrated that bears are capable of agile and thought out behaviors. This adults suggests they had greater creativity and platform solving abilities than previous problem solving abilities than previously thought. As for emotions, দেখেন ইমোশন নিয়ে ছিল না, এখানে একটা বুলেট ইম্পর্টেন্ট করে দেওয়া ছিল না, এই যে ইমোশন, এই যে দেখেন ইমোশনস পেয়েছেন, ইমোশন শব্দটা পেয়েছি, তার মানে এর পরে আনসারটা আছে। তাহলে ইমোশন নিয়ে কথা বলতেছে। While the evidence is once again anecdotal, many bears have been seen to hit out at ice and snow. অনেক বিয়ারকে দেখা যায় তারা ওই যে বরফ স্নোতে কি করে, হিট করে, আঘাত করে, seemingly out of frustration, এবং
কি ভেসে ওঠে? ফ্রাস্ট্রেশন ভেসে ওঠে when they have just missed out on a kill, যখন সে শিকার করতে কিল করতে ব্যর্থ হয়, তখন সে তার ইয়ার মধ্যে ফেসের মধ্যে কি সাজেস্টিং মানে কি? সাজেস্টিং মানে কি বললাম, একটু আগে বললাম না? ফুটে ওঠা। সিমিলারলি আউট অফ ফ্রাস্ট্রেশন মানে ফ্রাস্ট্রেশন ফুটে ওঠে এবং সে কি করে? আইসে বা স্নোতে হিট করে। তাহলে এখানে আমরা যদি একটু কোশ্চেনে আসি, দেখেন they may make movement suggesting কি হবে? dash if disappointed when hunting. ফ্রাস্ট্রেশন। frustration frustration নাউন না? frustration কি নাউন? নাও suggesting টা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদিও এই 8 থেকে 13 নম্বর পর্যন্ত কোশ্চেনের সব থেকে কঠিন মানে চ্যালেঞ্জিং কোশ্চেন হচ্ছে 13 নম্বরটা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সব থেকে কঠিন। তাহলে চিন্তা করেন যে পার্ট 1 এ কিন্তু খুব বেশি কঠিন কোশ্চেন তারা করে না। তবে মনে রাখবেন পার্ট 1 এর 10 থেকে 11টা কোশ্চেন মোটামুটি আপনি একটু প্র্যাকটিস করলে, একটু ভালো মতো করলে পারবেন। কিন্তু আমাদের টার্গেট থাকবে পার্ট 1 এ আপনাকে 13টাই সলভ করতে হবে। কয়টা সলভ করতে হবে? 13টাই। 13টা কারণ এটা সহজ। এক্ষেত্রে 13টাই সলভ করতে গিয়ে দুই একটা কোশ্চেন কিন্তু আপনার একটু চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে, মনে রাখতে হবে। দুই একটা কোশ্চেন কি চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে। সো এই কারণে আমাদেরকে এটা খেয়াল করতে হবে যে চ্যালেঞ্জিং কোশ্চেন গুলা আমি যাতে ভালো মতো করে সলভ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আপনাদের কাছ থেকে একটু এই এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? এই কোশ্চেন প্যাটার্ন আর এতটুকু বুঝতে আমরা এখন প্র্যাকটিসে যাব। তার আগে আপনাদের কোনো বিষয়ে এতটুকু কোশ্চেন থাকলে করতে পারেন ক্লাসের এইটুকু বিষয় নিয়ে। জি করব স্যার। জি জি শিওর প্লিজ। 13 নম্বরের সিমিং আউট আর সাজেস্টিং এইখানে কি দুটোই একই অর্থ বহন করছে না? আচ্ছা, এটা আমি বলেছি কি যে আমি এটা কিন্তু আপনাদেরকে মাত্রই বললাম যে এটা হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং কোশ্চেন এই টোটাল প্যারাটাতে, ঠিক আছে? প্যারাফ্রেজিং যেটা করে তারা, প্যারাফ্রেজিংটা হুবহু মিনিং এর সাথে মিলে না, অনেক সময় থিমের সাথেও মিলাইতে হয়। এটা আপনি যখন এই আমরা যখন আরো সামনের দিকে আগাবো রিডিং এ তখন আরো বুঝবেন। আমাদের সাধারণত আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এগুলা কাইন্ড অফ আমাদের ইন্টারমিডিয়েট বা 9-10 এর সিন আনসিন প্যাসেজের মতো টাইপের কোশ্চেন থাকে, কিন্তু যেহেতু ওইটা 9-10 বা ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেন আর এইটা কিন্তু আইএলস আই মিন হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলের একটা টেস্টের কোশ্চেন। সো দুইটা কোশ্চেনের স্ট্যান্ডার্ড লেভেল কিন্তু একই রকম হবে না। তো বুঝতে হবে যে তারা সবসময় হুবহু সিনোনিম বা হুবহু মিনিং এর সাথে মিল রেখে ওয়ার্ড নাও ব্যবহার করতে পারে, তারা থিমের সাথে মিল রেখেও ওয়ার্ড ব্যবহার করতে পারে। আমার কথাটা বুঝছেন ভাইয়া? জি বুঝেছি। এই কারণে মূলত আমরা এটা ধরে নিচ্ছি যে সাজেস্টিং আর ওখানে সিমিংলি আউট অফ। এই যে সাজেস্টিং মানে কি ফুটে ওঠা নাকি, আর সিমিংলি সিম মানে কি মনে হয়, সিমিংলি আউট অফ, আউট অফ সিমিংলি আউট অফ মানে হচ্ছে বাইরে বের হয়ে আসা কাইন্ড এরকম আর কি। মানে বাইরে বের হয়ে আসা মানে কি ফুটে ওঠা কাইন্ড অফ, তাই না? এরকম ভাবে এটাকে মিল করা। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের শুধু আপনার না আরো অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমি তো আসলে সব ওয়ার্ডের মিনিং জানি না, তাহলে কিভাবে সলভ করব? এটা তো আমার দ্বারা সম্ভব না, এটা আসলেই পসিবল না সবগুলো ওয়ার্ডের মিনিং জানা। আচ্ছা, আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে অনেকেই আপনাদেরকে বা আমাদেরকে আগে পরামর্শ দিত আইএলটিএস প্রস্তুতি নিচ্ছ ভালো কথা, কিন্তু তার আগে মিনিমাম কয়েক হাজার ওয়ার্ড পড়তে হবে ওয়ার্ড। ইটস এ টোটালি মিসকনসেপশন। খেয়াল করবেন
টোটালি একটা মিসকনসেপশন। মনে রাখবেন, একটা মানুষের পক্ষে হাজার হাজার ওয়ার্ড মিনিং মুখস্থ রেখে আইএলটিএস কেমব্রিজ সলভ করা এটা কোয়াইট ইম্পসিবল। তাহলে কিভাবে সলভ করবেন, বুঝবেন কিভাবে? আপনাকে একটা ওয়ার্ডের মিনিং গেস করা শিখতে হবে। ওয়ার্ডের মিনিং গেস করে কিভাবে? একটা সেন্টেন্সে 10টা ওয়ার্ড, আপনি তো 10টা ওয়ার্ডের 10টাই আপনার অজানা, এরকম কিছু এরকম হয়? কোনো সুযোগ আছে এরকম? নাই। কিন্তু 10টা ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ আপনার 2টা ওয়ার্ড হয়তো অপরিচিত থাকতে পারে। আপনি কিন্তু আশেপাশে আরো 7টা বা 8টা ওয়ার্ডের মিনিং আপনি জানেন। আপনি যেহেতু আরো 7টা বা 8টা ওয়ার্ডের মিনিং জানেন, আগের ওয়ার্ডের মিনিং জানেন, পরের ওয়ার্ডের মিনিং জানেন, so আপনাকে মাঝখানে যেই ওয়ার্ডটা আছে সেই মিডিলের ওয়ার্ডটার আনসারটাকে গেস করতে হবে। এটার আনসার এইভাবে হইতে পারে, গেস করে আপনাকে সামনে আগাইতে হবে। আপনি যদি একটা ওয়ার্ডের মিনিং জানেন না বা পারেন না, এটার জন্য আটকে থাকেন, তাহলে আপনি আইএলটিএস এ প্র্যাকটিস কন্টিনিউ করা এবং কনফিডেন্স ধরে রাখাটা কঠিন, আর আইএলটিএস এ ভালো স্কোর আসে এটা টাফ। তারপর আসলে অনলাইনে গেলে না না স্যার আমি কেমন আসবে ইনশাল্লাহ। সেকেন্ড আসেন, আর আমাদের যদি ভোকাবুলারিজ পড়তে হয় আমরা কোথা থেকে পড়বো? এই যে ধরেন আজকে এই প্যাসেজটা সলভ করতে গিয়ে আপনি যদি 10টা ভোকাবুলারিজ আপনার একেবারে আননোন থাকে, আপনি এই 10টা ভোকাবুলারিজ পড়বেন, যেটা কেমব্রিজ বইয়ে আছে, প্র্যাকটিস করতে গিয়ে আপনি পেয়েছেন। প্রত্যেকদিন নোট নেবেন যে আপনি এই 10টা ভোকাবুলারিজ পড়েছেন, এবং ওই 10টা ভোকাবুলারিজ এর 100% ওয়েতে পড়তে হবে। 100% ওয়ে কি? 100% ওয়ে হচ্ছে ভোকাবুলারি শুরুতে ওইটার ইংলিশ, ধরেন একটা ওয়ার্ড পাইলেন, এটার বাংলা মিনিং পড়বেন না, এটা আর একটা ইংলিশ মিনিং পড়বেন, মানে একটা সিনোনিম পড়বেন। সেকেন্ড হচ্ছে এটার একটা অ্যান্টোনিম পড়বেন। থার্ড হচ্ছে এটাতে সেন্টেন্স মেকিং করবেন। ফোর্থ হচ্ছে প্রত্যেক দিন, ধরেন আজকে 10টা শিখলেন, আগামীকাল যখন 10টা নতুন করে শিখবেন, ওই 10টার সাথে আজকে 10টাও একসাথে রিভাইজ করতে হবে। অর্থাৎ রেগুলারলি একটা রিভাইজের মধ্যে থাকতে হবে। আপনি যদি কেউ মনে করে যে আমি একদিনে 100 ভোকাবুলারি শিখে পড়বো ফেলবো, তো এটা সম্ভব না। এটা একটা সিকোয়েন্সিয়াল প্রসেস, মনে থাকবে না। এজন্য আপনাকে প্রত্যেকদিন 2টা বা 3টা 5টা শিখেন, কিন্তু প্রত্যেকদিন আগের দিনের ভোকাবুলারিজ গুলা কন্টিনিউয়াসলি রিভিশনের মধ্যে রাখতে হবে। দ্যাট ইজ দ্য প্রসেস। ওকে ভাইয়া? জি। আর কোনো বিষয় কারো জানার থাকলে কোশ্চেন করতে পারেন। কারো কোনো বিষয় জানার নাই? ওকে, তাহলে আমরা প্র্যাকটিস সেগমেন্টে গেলাম। আপনারা যেহেতু প্র্যাকটিস সেগমেন্টে চলে যাচ্ছি। আচ্ছা, আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন, ফিল ইন দ্য ব্লাঙ্কস ওয়ান ওয়ার্ড অনলি। ইনস্ট্রাকশন হচ্ছে এটা, এই যে ওয়ান ওয়ার্ড অনলি আনসার। আর এটা হচ্ছে আমাদের প্যাসেজের অংশ, আর নিচে হচ্ছে আমাদের 5টা কোশ্চেন দেওয়া আছে। তো এই 5টা কোশ্চেন আপনারা এখন সলভ করবেন। আমি একটা একটা কোশ্চেন এক একজনকে জিজ্ঞেস করব, ঠিক আছে? সো একটু ফার্স্ট অফ অল আপনারা ট্রাই করেন এখন থেকে আগামী 5 মিনিট সময়।
জেন বলতে আপডেট জেনারেশন একদম লেটেস্ট না, হ্যাঁ কোন জেনারেশন জানি না। এখন ম্যাকের অ্যাপ্লিকেশন সাইন বুঝনে উইন্ডোজ তো নেই। ওহো খারা 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 এগুলো দাদা 16 GB RM4 অনেকে মাইক্রোফোন অন রেখে কথা বলতেছেন, একটু কাইন্ডলি মাইক্রোফোন অফ করবেন। ম্যাগে তো নয় জেন না। ওকে, সো আমরা আসি 1 নাম্বার কোশ্চেন, যেটা আছে পাবলিক লাইব্রেরিজ প্রোভাইড ফ্রি অ্যাক্সেস টু ড্যাশ রিসোর্সেস। ডিজিটাল রিসোর্সেস। ডিজিটাল রিসোর্সেস, জি এটার সাথে একমত কে কে? আমারও এটা মনে হচ্ছে। জি ডিজিটাল রিসোর্সেস। ওকে গুড, কারো দ্বিমত আছে? ভাইয়া আমার মনে হচ্ছে যে মেনি রিসোর্সেস হবে, যেহেতু এখানে অনেকগুলো রিসোর্সের কথা বলা আছে। মেনি অথবা ডিফারেন্ট হতে পারে। মেনি রিসোর্স। আচ্ছা, এখন আসেন, দে প্রোভাইড ফ্রি অ্যাক্সেস টু বুকস, নিউজপেপার অ্যান্ড ডিজিটাল রিসোর্সেস ফর অল এজেস, তাই না? আচ্ছা, এখানে কি মেনি আছে? না। মনে রাখবেন আইএলসে মানে প্যাসেজে নাই এরকম কোনো আনসার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর রিডিং এর কোনো আনসার হবে না। আপনার কাছে মনে হইতেছে ডিফারেন্ট রিসোর্সেস আর মেনি রিসোর্সেস, যেখানে আনসার যেই সেন্টেন্সে থাকার কথা ওই সেন্টেন্সে যদি ওই ওয়ার্ডটা না থাকে তাহলে বুঝবেন আপনার যেটা মনে হচ্ছে সেটা ভুল মনে হচ্ছে। বোঝা গেছে আমার কথাটা? দে জি স্যার। প্রোভাইড ফ্রি অ্যাক্সেস টু বুকস, নিউজপেপারস এন্ড ডিজিটাল রিসোর্সেস ফর পিপল অফ অল এজেস। এই সেন্টেন্সে তো আনসার আছে, রাইট? এ ব্যাপারে কি দ্বিমত আছে? নাই। না, দ্বিমত আচ্ছা, নাই। তাহলে এই সেন্টেন্সে এমন কোন আনসার বসাইতে হবে যেটা কি হবে, অবশ্যই এই সেন্টেন্সে আছে সেই ওয়ার্ডটা বসাইতে হবে। এখানে ডিজিটাল তাহলে ভাই রিসোর্স ইম্পর্টেন্ট রিসোর্সেস হতে পারে। অ্যাক্সেস টু ইম্পর্টেন্ট কই? ওই যে প্রথম লাইনে। ইম্পর্টেন্ট রিসোর্সের কথা কি ওখানে বলতেছে? বলছে পাবলিক লাইব্রেরিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। ইম্পর্টেন্ট রোল প্লে করে মডার্ন সোসাইটিতে। এই ইম্পর্টেন্টটা তো আবার এখানে নিয়ে এসে মিলাইতে হবে যে ওই ইম্পর্টেন্টটা এখানে এসে আসলে এইটার সাথে মিন করতেছে কিনা। এখানে ডিজিটাল রিসোর্সেস, কি রিসোর্সেস? ডিজিটাল ডিজিটাল রিসোর্স। আচ্ছা, এবার আসেন, আপনার কাছে মনে হইতেছে যে ভাইয়া এখানে তো আপনি বললেন যে বুকস আছে, নিউজ পেপারস আছে, ডিজিটাল রিসোর্স আছে, 3টা আছে, তাই না? এখন আমরা কেন ডিজিটাল রিসোর্সেসটাই দিব? আচ্ছা দেখেন, আমি এখানে তাহলে বুকসটা দিই, পড়েন। পাবলিক লাইব্রেরিজ প্রোভাইড ফ্রি অ্যাক্সেস টু বুকস রিসোর্সেস, মিলে আনসার? না। বইয়ের আবার না। রিসোর্স হয়, মানে বইটা নিজেই তো রিসোর্স নাকি? জি। এবার আছে নিউজ পেপার, অ্যাক্সেস টু নিউজ পেপার রিসোর্সেস। নিউজ পেপার নিজেই তো রিসোর্স, নিউজ পেপারের আবার কিসের রিসোর্স লাগে, তাই না? এরপর আসেন ডিজিটাল রিসোর্সেস। এখন ডিজিটাল শব্দটা দিলে কি আনসারটা মিলে না?
আর এক্সেস তো সাধারণত ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর ক্ষেত্রেই ব্যবহৃত হয় নাকি অন্য জায়গায় হয়? হুম, অন্য ডিজিটালটাতে জায়গায় ইউজ হয় হয়। না তো। সাধারণত অন্য জায়গায়, হ্যাঁ কিছু জায়গায় হতে পারে, কিন্তু আমরা সাধারণত আমাদের কমন সেন্স অনুযায়ী আমরা এটা বুঝি যে ডিজিটাল রিসোর্সের জায়গায় শুধু এক্সেস নেওয়া বিষয় থাকে, যেমন ফ্রি অ্যাক্সেস নাকি পেইড অ্যাক্সেস, তাই না? এরকমটা আমরা বুঝি। সেই জায়গা থেকে ডিজিটাল রিসোর্সেস এই শব্দটা এখানে যায়। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা আসি, স্টুডেন্টস অফেন ইউজ লাইব্রেরিজ অ্যাজ এ ড্যাশ প্লেস টু স্টাডি। স্টুডেন্টরা কোয়াইট প্লেস। লাইব্রেরি, হ্যাঁ গ্রেট, লাইব্রেরিটাকে কোয়াইট কি প্লেস। হিসেবে মানে কেমন প্লেস হিসেবে এখানে স্টাডি করে? মেনি স্টুডেন্টস ইউজ লাইব্রেরিজ অ্যাজ এ কোয়াইট প্লেস টু স্টাডি। কোয়াইট। তারা লাইব্রেরিটাকে কোয়াইট প্লেস হিসেবে এখানে স্টাডি করে, while others visit to improve their reading. ওকে, আচ্ছা। Yes. লাইব্রেরিজ অর্গানাইজ ওয়ার্কশপস এন্ড ড্যাশ প্রোগ্রামস। Educational. এডুকেশনাল প্রোগ্রাম। হ্যাঁ, in addition to lending books, libraries often organize educational programs. Key programs? Educational Educational. programs, such as workshops and seminars. যে এডুকেশনাল প্রোগ্রাম গুলোর কি কি, সেগুলোর একটা হচ্ছে কি ওয়ার্কশপস এন্ড সেমিনার্স। ঠিক আছে, ওকে। এরপরে আসেন, এডুকেশনাল অ্যাক্টিভিটিস এনকারেজ লাইফ লং সামথিং। এরপরে আসেন, লার্নিং। দিস অ্যাক্টিভিটিস Learning. মানে ওই এডুকেশনাল অ্যাক্টিভিটিস helps develop community engagement and lifelong learning. Learning. Yes. Online services allow users to access material from হুম, home. From home, very simple. আচ্ছা, এই কোশ্চেন গুলো খুবই সহজ ছিল আর কি, হ্যাঁ দুই একটা জাস্ট একটু কনফিউজিং ছিল, অলমোস্ট সহজ ছিল। এর থেকে অনেক কঠিন কোশ্চেনও হইতে পারে, আবার এর থেকে এরকম কোশ্চেনও হইতে পারে, ডিপেন্ডস অন সিচুয়েশন। ঠিক আছে, এখন আপনাদের কাজ যেটা, গতদিন আপনারা যারা ট্রু ফলসটা করেছেন ইন দা সেম ওয়ে, কেমব্রিজ 10 থেকে 19 পর্যন্ত আপনাদের সকল পার্ট 1 এর অর্থাৎ প্যাসেজ 1 এর সকল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ যেই টেস্টের পার্ট 1 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নেই সেটা করতে হবে না, কিন্তু এই 10টা বইয়ের প্রত্যেকটা বইয়ের 4টা করে টেস্ট, অর্থাৎ 40টা টেস্টের শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজ 1 এর গুলা, প্যাসেজ 1 এর গুলা, প্যাসেজ 2 3 তেও কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, সেগুলোতে আপনারা কোনোভাবে এখন হাত দিবেন না, কোনোভাবে এখন হাত দেওয়া যাবে না। আমার কথাটা ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আরেকবার বলেন। আচ্ছা, আমি গতদিন যে পড়াগুলো দিয়েছিলাম, যেমন গতদিন আমাদের ট্রু ফলস নট গিভেন ছিল, গতদিনের মতো কেমব্রিজ 10 থেকে কেমব্রিজ 19 পর্যন্ত এই প্রত্যেকটা কেমব্রিজের বইয়ে 4টা করে টেস্ট আছে, আর এই 4টা করে টেস্টের মধ্যে একটা করে টেস্ট হচ্ছে রিডিং টেস্ট আছে, আর এক একটা রিডিং টেস্টে আবার 3টা প্যাসেজ আছে। এই 3টা প্যাসেজের মধ্যে শুধুমাত্র প্যাসেজ 1 এ যে কয়টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে, যদি 4টা থাকে 4টা, 5টা থাকলে 5টা, এই শুধু ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো সলভ করবেন, আর কোনো কোশ্চেন আপাতত সলভ করবেন না। আর যদি আপনি গতদিনের ট্রু ফলসটা না করে থাকেন, তাহলে ট্রু ফলস আর ফিল ইন দা ব্ল্যাঙ্কস, প্যাসেজ 1 এর ট্রু ফলস আর ফিল ইন দা ব্ল্যাঙ্কস, শুধু এইগুলো সলভ করবেন। স্যার আগের পড়া সহ আগের পড়া সহ না, যদি আগের পড়াটা আপনি কমপ্লিট করেন তাহলে আপাতত আগের পড়া করা লাগবে না, আর শুধু এটা না সলভ স্যার আমি করবেন। কমপ্লিট করতে পারিনি, একসাথে দিব আর কি, ট্রু ফলস আর হচ্ছে হ্যাঁ ওয়ান ওয়ার্ড অনলি। হ্যাঁ, আপনি ট্রু ফলস আর ফিল ইন দ্য ওয়ান ওয়ার্ড ব্ল্যাঙ্কস, অনলি প্যাসেজ ওয়ান এর। ওয়ান ওয়ার্ড অনলি, ইয়েস এক্স্যাক্টলি। আর স্যার বই শুধুমাত্র কত থেকে কত বললেন? 10 কেমব্রিজ 10 19 থেকে 19 পর্যন্ত 10টা বই। ঠিক আছে। ওকে, জি। এখন কথা হচ্ছে, আপনাদের যদি আর কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই এখানে হচ্ছে কি দেখা যায় মানে একটা প্যাসেজ পড়তে গেলে দেখা যায় হচ্ছে কি 3টা বা 4টা
বা 5টা নতুন ওয়ার্ড থাকে আর কি ফুল প্যাসেজে, যেগুলোর অর্থ আগে জানতাম না। পরে চার্জ দিলে দেখা যায় হচ্ছে ওটার সিনোনিম ওয়ার্ডটা আমি জানি, কিন্তু ওই ওয়ার্ডটা জানি না আর কি। তো হুম। এই ক্ষেত্রে হচ্ছে কি মানে আহ, আমি কি ওই ওয়ার্ডটা মুখস্থ করে ফেলবো, নাকি হচ্ছে কি মানে আমি যে সিনোনিম ওয়ার্ডটা জানি ওটা দিয়ে কাজ চালাবো কোনটা? না, আমি ওই যে বললাম আপনাকে, একটু আগেই আমি এই এই কোশ্চেনের আনসারটা দিলাম, সেটা হচ্ছে প্রত্যেকদিন আপনি যে কয়টা প্যাসেজ সলভ করুন। ধরেন আপনি এখন না হয় আপনি একটা সিম্পল কোশ্চেন প্যাটার্ন সলভ করতেছেন, ধরেন ট্রু ফলস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সামনের দিনগুলোতে তো ফুল প্যাসেজ আপনাকে কমপ্লিট করতে হবে, তাই না? বা প্যাসেজের সংখ্যাটা তখন আরো বাড়বে, তখন এতগুলা বই তো আর একসাথে কমপ্লিট করতে পারবেন না। এক্ষেত্রে ধরেন আপনি একটা প্যাসেজ সলভ করতেছেন, একটা প্যাসেজ সলভ করে আপনি 5টা কোশ্চেনের বা 5টা হচ্ছে নতুন ওয়ার্ড পেয়েছেন। এই 5টা আপনি আপনার একটা ডায়েরিতে নোট নিয়ে ফেলবেন, এবং ওই যে আমি বলেছি ওই 5টা ওয়ার্ডের ইংলিশ মিনিং শিখবেন, বাংলা মিনিং শিখবেন না, ইংলিশ মিনিং শিখবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ওইটার অ্যান্টোনিম শিখবেন একটা। তৃতীয়ত ওইটা দিয়ে সেন্টেন্স মেকিং শিখবেন। একটা সেন্টেন্স তৈরি করবেন, সিম্পল সেন্টেন্স হোক ভুল হোক, কিন্তু ওই ওয়ার্ডটা দিয়ে কোন ধরনের সেন্সে এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি সেন্টেন্সে, সেটা আপনি তৈরি করবেন। ওকে? জি, বুঝতে পারছি। জি, অবশ্যই ওই ওয়ার্ড গুলাকে নোট নিয়ে ওইটা শিখে ফেলতে হবে, কারণ হচ্ছে কেমব্রিজের ওয়ার্ড গুলা প্রায় রিপিট হয়। মোস্ট অফ দ্য টাইম এই ওয়ার্ড গুলা কি হয়, রিপিট হয়। প্যাসেজ রিপিট হয় না, কিন্তু ওয়ার্ড এবং ওয়ার্ডের ফাংশন গুলা রিপিট হয়। ওকে? জি, আর কোনো বিষয়ে কারো থাকলে জিজ্ঞেস করতে পারেন, কোশ্চেন করতে পারেন। জি, মেহেদি ভাই। জি, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, কোয়েরি না থাকে, তাহলে আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করবো কি? আজকে অ্যাটেন্ডেন্স দিবেন না ভাই? আজকের অ্যাটেন্ডেন্সটা আমি গ্রুপে দিয়ে দিব আর কি। ওকে ভাইয়া।